আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ২৬তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পর্ষদ, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ২৬ বছরের পথ চলায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ ও ধারাবাহিক উন্নয়নের অবদান রাখার জন্য সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও আমাদের ভালোবাসা। আপনারা সবাই জানেন, ব্যাংকিং নিয়ম নীতি ও কর্পোরেট সুশাসন বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক পূর্বের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয় এবং আমি সহ আমাদের এখানে যারা বসা আছেন ৬ জনকে এই দায়িত্ব প্রদান করে এই বোর্ড পরিচালনা করার জন্য। আপনারা হয়তো অবগত আছেন যে এই ব্যাংক গঠনের প্রারম্ভ থেকে, অর্থাৎ ১৯৯৯ সন থেকে এই ব্যাংকের সঙ্গে আমি যুক্ত ছিলাম একজন ডাইরেক্টর হিসেবে এবং প্রথম ফাউন্ডার ভাইস চেয়ারম্যান হিসেবে। ২০০৮ সাল পর্যন্ত ব্যাংকের সাথে থেকে ৯ বছর পরে আমি এই ব্যাংকের বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণে আমি বোর্ড থেকে অব্যাহতি নেই এবং সাধারণ শেয়ার হোল্ডার হিসাবে ব্যাংকের সাথে যুক্ত থাকি। দীর্ঘ সময় পরে এই ব্যাংকের ক্রান্তিকালে আবার আমার উপর এই দায়িত্ব ফিরে আসে। এই জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞ পরিচালক এবং গভর্নর এবং অন্যান্য সবাইকে, যারা আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমার সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হন যারা, তারা হচ্ছেন আমার এই বাম পাশে, ডান পাশে জনাব মোহাম্মদ ফোরকান হোসেন, উনি সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। তারপরে জনাব সৈয়দ ফরিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসিবি ব্যাংক। তারপরে যিনি কোরআন তেলাওয়াত করলেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ব্যাংক এশিয়া। তার উল্টা পাশে অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, উনি আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার পাশে এম নুরুল আলম, এফসিএস, প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ। আমি আপনাদের সবাইকে, পরিচালকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই দায়িত্ব নিয়েছেন এবং ব্যাংকের সামগ্রিক উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ডে ওয়ান থেকে। আজকে আমাদের এই পরিচালনা পর্ষদের বয়স ১ মাস ২৫ দিন, অথচ এটা একটা বার্ষিক রিপোর্ট। এখন আমাদের যে রিপোর্টটা, আমরা শুধু ১২৫ দিনের হিসাব দিলেই তো হবে না। আপনারা সম্মানিত শেয়ার হোল্ডার, আপনাদেরকে আমাদের পুরো হিসাবটাই দিতে হবে। এই জন্য আমরা সামগ্রিক বিষয়গুলো নিয়ে এখন সংক্ষেপে আলোচনা করব এবং এই বিষয়ে যে আলোচনাগুলি হচ্ছে, আমরা এই তথ্যসমূহ যেভাবে নিয়মতান্ত্রিক পথে আমরা কেন্দ্রীয় ব্যাংকে অবহিত করেছি, সেই সাথে আমরা ব্যাংকের বিভিন্ন অমীমাংসিত বিষয় এগুলি হালনাগাদ করার প্রচেষ্টা চালিয়ে করছি এবং সম্মানিত আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি সহ আমার বোর্ড এবং আমাদের ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট। এটা বলবো যে বিগত বছরে ও বিগত সময়ে বেশ কিছু অনিয়ম এবং অব্যবস্থাপনা, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ব্যাংকের আর্থিক ও সুনামের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর ফলশ্রুতিতে ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে গেছে এবং ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এবং এ কারণেই আমরা ব্যাংকের প্রারম্ভ থেকে প্রতি বছরই কিন্তু হয় আমরা ডিভিডেন্ড দিয়েছি অথবা আমরা শেয়ার দিয়ে ডিভিডেন্ড কভার করেছি, কিন্তু এই প্রথম এই আমাদের ব্যাংকের ইতিহাসে, তাই না আকরাম, এই প্রথম যে আমরা আমরা ডিভিডেন্ড দিতে পারিনি। আমি সম্মানিত শেয়ার হোল্ডারদের অবগতির জন্য জানাচ্ছি যে এই সকল অনিয়ম এবং আমাদের যে ফেইলিওর এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল লস, এইটা কেন হয়েছে, কোন অব্যবস্থাপনার কারণে, কার নির্দেশে, কোন ঘটনার কারণে, এগুলি যথাযথ তদন্ত চলছে। তদন্ত আমরা করছি, আমাদের বাইরের একটা থার্ড পার্টি, একটা অডিটর্স গ্রুপ বিদেশি, তারা করছে।
বিএফআইও করছে অত্যন্ত যত্নের সঙ্গে। বিএফআইও তো আমাদেরকে ঘুমোতেই দিচ্ছে না, প্রতিদিন তারা এগুলি নিয়ে চেক করছে যে কি ঘটনা হয়েছিল যে এইরকম একটা ভালো ব্যাংক এইভাবে ফল করলো। এবং বিএফআইর নির্দেশে, অডিটরদের নির্দেশে আমাদের নিজস্ব অডিট, বাইরের অডিট এবং টোটাল 3 ধরনের ফরেনসিক এবং অডিটের মাধ্যমে আমরা সবার ব্যাপারে আমরা চেক করছি, এই ব্যাংক চেক করছে। যে কোনো পদের অধিকারী হন না কেন, যে কর্মকর্তা হোক, ডাইরেক্টর হোক, চেয়ারম্যান হোক, পারিবারিক সদস্য হোক, আমাদের যারা কাস্টমার তারা হোক, সব সব ব্যাপারে আমরা যারা আমাদেরকে পয়সা ফেরত না দিয়ে এনজয় করছেন, সবার ব্যাপারে আমরা আমাদের বোর্ডের তরফ থেকে শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করছি যে কোনো অন্যায়কে আমরা সহ্য করব না, এবং কোনো ব্যাপারে, কোনো অনিয়মের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা শেয়ার হোল্ডারদের স্বার্থ আমরা এবছর দেখবো। আমরা মাত্র 2 মাস সময় পেলাম। আর আপনারা, আমি তো মনে করি যে বাংলাদেশ ব্যাংক যে নিয়ম করেছে যে বছরে একবার হিসাব দেওয়া, আমি আমি বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব করব যে সব ব্যাংকের উচিত হয় ত্রৈমাসিক অথবা 4 মাস পর একবার একটা এজিএম হোক, বা শেয়ার হোল্ডারদের কাছে ব্যাংক কর্তৃপক্ষ যারা ম্যানেজমেন্ট এবং যারা ডাইরেক্টর, চেয়ারম্যান সহ, তারা হিসাব দিবে শেয়ার হোল্ডারদের কাছে। আমি এই প্রস্তাব রাখলাম আমাদের অ্যানুয়াল মিটিংয়ে। কারণ 1 বছর পরে আপনি সারা বছর আমরা কি খারাপ কাজ করলাম, শেয়ার হোল্ডারদের স্বার্থ নিয়ে কি হানাহানি করলাম, কোথায় লুটপাট করলাম, এগুলি হিসাব 1 বছর পরে দিতে হবে কেন? প্রতি 3 মাস বা প্রতি 4 মাস পরে একবার দেওয়া উচিত। আমি এই প্রস্তাব অফিসিয়ালি রাখলাম বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞ কর্মকর্তাদের জন্য এবং আমাদের অর্থনীতি নিয়ে যারা ভাবেন তাদের জন্য। এই পর্যায়ে আমি আজকের বার্ষিক সাধারণ সভার মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে কিছু কথা বলবো। 2024 সালে কাঙ্ক্ষিত পরিচালনা মুনাফা আমাদের ব্যাংক অর্জন করতে পারেনি, আপনারা জানেন। এবং আজকে যে এই সভাটি, এই অ্যানুয়াল সভাটি হওয়া উচিত ছিল সমস্ত শেয়ার হোল্ডারদের নিয়ে একটা একটা ফুর্তিময় পরিবেশে, একটা উৎসবমুখর পরিবেশে, যে সবাই তাদের ডিভিডেন্ড পেয়েছে, খুশি হয়েছে। কিন্তু আজকে আমরা অনলাইনে করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের দেবার মতো কিছু নাই ভালোবাসা ছাড়া। এই জন্যে আমরা আজকে অনলাইনে এটা করতে বাধ্য হয়েছি। গতকাল বিকেলবেলা আমাদের হেড অফিসে বেশ কিছু শেয়ার হোল্ডার চলে এসেছেন। তারা এসে আমাদেরকে এই একই প্রশ্ন করেছেন যে আপনারা কেন অনলাইনে করছেন। তো অনলাইনে করব, আমাদের তো দেওয়ার মতো কিছু নেই। যদি কিছু দিতে পারতাম তখন বুক ফুলিয়ে পড়তে পারতাম যে আমরা দিয়েছি, আসেন লেটস টক ফেস টু ফেস, সবার চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলি। আজকে চোখের দিকে কথা আমরা কেন বলতে পারছি না, এর হিসাবটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের 2024 সনে যে প্রভিশন এবং ক্যাপিটাল শর্টফল হয়েছে, এখানে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট দাঁড়িয়েছে যথাক্রমে 5.35% এবং 0.34%। আর্নিংস পার শেয়ার বা ইপিএস, এটা দাঁড়িয়েছিল 1.18 টাকা, এবং বছর শেষে নেট অ্যাসেট ভ্যালু ছিল 21.92 টাকা। কিন্তু বছরের শেষে আমরা দেখলাম আমাদের খেলাফি ঋণ এর পরিমাণ দাঁড়িয়েছে 22.92%, যার কারণে আমাদের যে রক্ষিতব্য সংস্থান বা প্রভিশন, তার পরিমাণ অনেক বেড়ে যায়। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ব্যাংক এবার শেয়ারের লাভ্যাংশ দিতে পারবে না, এবং তারা এই এই নির্দেশনা প্রদান করে আমাদেরকে বাৎসরিক হিসাব, এই এজিএম করার চূড়ান্ত অনুমোদন দেয়। এই ব্যাপারে আমাদের বোর্ড, আমাদের সম্মানিত বোর্ড, আপনাদের বলি এই বোর্ডের প্রত্যেককে কিন্তু আপনার পরিচয় পেয়েছেন, তারা কিন্তু এক একজন সিরিয়াস ব্যাংকার, এবং ওনারা খুব দ্রুততার সঙ্গে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যার ভিতরে উল্লেখযোগ্য হলো 1 নম্বর, কোর ব্যাংকিং সফটওয়্যার সিবিএস গ্রহণ করেছেন তারা। আমানত বৃদ্ধির দিকে আমাদের বোর্ড জোর দিয়েছে, এবং ব্যাংকের ব্যবস্থাপনা কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে। তারা এই ব্যাপারে গবেষণা করছেন, থার্ড পার্টি ওপিনিয়ন নিচ্ছেন, এবং আমরা খুব নিউট্রালি আমাদের এই ব্যবস্থাপনা কাঠামো, যে স্ট্রাকচারাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এটাকে আমরা চেঞ্জ করব। খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন যে আমরা কি কি পরিবর্তন আনছি, এবং আপনারা শেয়ার হোল্ডার, আই ক্যান গ্যারান্টি ইউ, আপনারা খুব খুশি হবেন। এছাড়াও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতি ও সহায়তা প্রদান আমরা অব্যাহত রেখেছি। প্রিমিয়াম ব্যাংক ইতিমধ্যে শুনে খুশি হবেন আপনারা, 2024 সালে আমরা এই অল্প সময়ে যেটুক কাজ করেছি তাতে ক্রেডিট রেটিং AA অর্জন করেছে, যার আউটলুক আমাদের স্থিতিশীলতাকে নির্দেশ করে। আমরা একই সাথে নতুন করে 3C মডেল নিয়ে কাজ করছি, যার অর্থ হচ্ছে কনজিউমার, কর্পোরেট এবং কনজারভেটিভ।
এটা নিয়ে আমরা অনেকবার ব্যাখ্যা দিয়েছি, এটা অনেক আলোচনা হয়েছে মানুষের, যেটা কি ধরনের 3C আপনারা করছেন। এটা রেজাল্ট আপনারা ভেরি সুন দেখতে পাবেন। এটা দিয়ে আমরা কি মিন করেছি, সময় কম তাই লম্বা বুঝালাম না। এই 3 কার্যক্রমের ফোকাসের মাধ্যমে আমরা আশা করছি 2026 সালে প্রিমিয়ার ব্যাংক পুনরায় একদম সেরা ব্যাংকের কাতারে বসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের জন্য অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পরিচালনা পর্ষদ ইতিপূর্বে যত অনিয়ম এবং অব্যবস্থাপনার জন্য যারা দায়ী তাদেরকে, যা বাংলাদেশ বিএফআইউর নির্দেশ অনুযায়ী আমরা শৃঙ্খলা বিধি অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করেছি কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। আমাদেরকে বিএফআইউ পরিষ্কার নির্দেশ দিয়েছে, এদের এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা অনেকের মতো চুপ থাকিনি, আমরা বিএফআইউর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। এবং অদূর ভবিষ্যতে আরো কিছু কর্মকর্তা যাদের চিহ্নিত করেছে বিহেভিয়ার ইন্সপেকশনে এবং আমাদের অডিট ইন্সপেকশনে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। উল্লেখ্য যে ব্যাংকের সর্বোচ্চ কিছু কর্মকর্তা এই সকল অনিয়ম এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে বিএফআইউ আমাদেরকে জানিয়েছে। এই সকল কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য আমিও আমার পরিচালনা পর্ষদ সব শেয়ার হোল্ডারদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় 2026 সালে আমরা সকল সমস্যা কাটিয়ে উঠে আমাদের প্রিয় প্রিমিয়ার ব্যাংকে, আপনাদের প্রিয় প্রিমিয়ার ব্যাংকে একটি সফল, আদর্শ ও সেরা ব্যাংকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ বেইজনিল্লাহ। এখানে উল্লেখ্য যে উল্লিখিত অনিয়ম সমূহ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের অডিটের আওতায় বের হয়ে আসছে এবং এসেছে, যে পরিপ্রেক্ষিতে আমাদের বোর্ড পর্যায়ক্রমে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবহার করেছে, যা চলমান আছে এবং থাকবে। উপরন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক 2024 সালের আর্থিক প্রতিবেদন তৈরিতেও ইতিপূর্বে চলমান কালক্ষেপণ বন্ধ করে আমরা দ্রুত এটা পাশ করার উদ্যোগ নিই। এর পরিপ্রেক্ষিতে এই বার্ষিক সাধারণ সভা করার ব্যবস্থা করা হলো এবং গেল। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমরা কিছু মূল ব্যবসায়িক পরিচালনা বিষয়ক তথ্য উপস্থাপন করছি, কিছু গ্রাফিক্যাল, কিছু নাম্বারস। এটা তো দিতেই হবে আপনাদেরকে। আমানত 2024 সালের শেষে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়ায় 34,763 কোটি টাকা, 34 লক্ষ, তাই না? 34,763 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় প্রায় 10% বেশি। ঋণ ও অগ্রিম খাতে 2024 সালের শেষে ব্যাংকের ঋণ অগ্রিমের পরিমাণ দাঁড়ায় 32,954 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় প্রায় 14% বেশি। রপ্তানি বাণিজ্য 2024 সালে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য হয় 27,816 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় প্রায় 10% বেশি। আমদানি বাণিজ্য 2024 সালে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের আমদানি বাণিজ্য হয় 35,214 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় প্রায় 14% বেশি। বৈদেশিক রেমিটেন্স 2024 সালে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক রেমিটেন্স আসে 9,383 কোটি টাকা। ব্যাংক গ্যারান্টি 2024 সালে আমরা 5,688 কোটি টাকার ব্যাংক গ্যারান্টির ব্যবসা করতে সক্ষম হই। এখন আপনি বলবেন, একটু আগে আপনি বললেন আমাদের সব নেগেটিভ পয়েন্টগুলি, আমাদের এই ভুল সেই ভুল, এই দোষ সেই দোষ, আমি মানি। কিন্তু আপনি যদি এবার আমাদের নাম্বারসগুলিতে যান, তখন কিন্তু আমরা সব জায়গাতেই 10% বেশি কিন্তু আমরা এগিয়ে আছি। তো এইটা হলো ভালো কথা। আমরা ডিভিডেন্ড দিতে পারিনি সত্যি, কিন্তু আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল যে পরিস্থিতি সেটা কিন্তু ভালো। আমরা দোষারোপ করছি উনি ভুল করেছেন, তিনি ভুল করেছেন, এই ভুলের পিছনে তো অনেক কারণ আছে। আমরা এগুলি আমাদের বোর্ড আমরা খুব ঠান্ডা মাথায় দেখেছি। ভুলের কারণ হচ্ছে কর্মচারীদের যে দোষ এতক্ষণ দিলাম, আসলে কর্মচারীদের দোষ কি, এইটা আমাদেরকে বিবেচনা, শেয়ার হোল্ডারদের বুঝতে হবে। দোষটা হয় যারা ব্যাংকের সো কল্ড মালিক। ব্যাংকের কোনো মালিক হয় না, ব্যাংকের সবাই হলো খাদেম, শেয়ার হোল্ডারদের খাদেম। সবাই বিশ্বাস করে আপনারা আমাদের শেয়ার কিনেছেন, আপনার টাকা জমা রেখেছেন। আমি যদি বলি আমার শেয়ার বেশি এই জন্য আমি পরিচালক আর আমি ব্যাংকের মালিক হয়ে গেলাম, এইটা একটা মিসনোমার, এটা একটা ভুল ব্যাখ্যা, ভুল নামকরণ। ব্যাংকের কোনো মালিক হয় না, ব্যাংকের সবাই হচ্ছে সার্ভ সার্ভ করে। এই জন্যই এই পরিস্থিতিটা বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। একজন, আমি ব্যাংকের যেদিন চেয়ারম্যান হলাম, আমি মনে হলো যেন কি একটা হয়ে গেছে, আমি তো কিছুই না। আমি তো আপনাদের আপনাদের সোজা ভাষায় বলে যে
আপনাদের হুকুম পালন করার জন্য একজন মানুষ, আপনার আমানতের খেয়ানত না হয়, আমানতকে আমরা সেভ করতে পারি, সেইটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এখানে নিজেকে ব্র্যাগ করার, নিজেকে অহংকারী ভাবার, নিজেকে একটা বিরাট কিছু ভাবার জিনিসটা নাই। এই ট্র্যাডিশনটা আমাদের সব ব্যাংকগুলোকে ধ্বংস করছে। আমরা ওই ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসব। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই উদাহরণ তৈরি করতে চাই যে উনি যখন আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, তখন জুমার নামাজের দিনে তাকে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, আমাদের সবার একটা জামা, আপনার কেন দুইটা জামা? উনি সেই জবাব দিতে বাধ্য হয়েছিলেন। আমি শেয়ার হোল্ডারদের বলতে চাই, প্রিমিয়ার ব্যাংকের পলিসি উইল বি ডিফারেন্ট দ্যান এনি আদার ব্যাংক। আমরা শুধু কর্পোরেট আর কর্পোরেট বলে আমরা ব্যাংকে সফিস্টিকেশনে নিয়ে যাব আর আমরা সাধারণ আমানতকারীদের দিকে খেয়াল করবো না, এই পলিসি আমি যতদিন আমার হাতে, আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের খাদেম হিসেবে আমি কথা দিচ্ছি, এই ব্যাংক হবে জনগণের ব্যাংক, শেয়ার হোল্ডারদের ব্যাংক। যার যার এখন যে শেয়ার ভ্যালু আছে 10 টাকায়, যদি একটা লোক শেয়ার হোল্ডার হয়, ওনারও রাইট আছে আমাকে প্রশ্ন করার যে আপনি আমাকে হিসাব দেন, আপনি কি করছেন। আমরা এই পলিসি নিয়ে এই আজকের অ্যানুয়াল রিপোর্টের মূল বক্তব্যটা শেষ করলাম। আপনার কথা দিচ্ছি, দিস ব্যাংক উইল বি ওয়ান অফ দি মোস্ট অনেস্ট ব্যাংক, যারা আল্লাহর কাছে জবাবদিহিতা দেওয়ার জন্য তৈরি। আমার প্রত্যেকটা বোর্ডের, আমার বোর্ড হচ্ছে একজন ডাইরেক্টর সাহেব কি সুন্দর কোরআন তেলাওয়াত করলেন, প্রত্যেকে আমরা সবাই আল্লাহকে ভয় পাই এবং আল্লাহর দিকে তাকে আমরা আপনাদেরকে সেবা করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের এই বিশ্বাস এবং ভালোবাসা যদি না পেতাম, আমরা এই ব্যাংকে আমরা এই লেভেলে আনতে পারতাম না, যে এত দুঃসংবাদের মধ্যেও 10% কিন্তু আমরা এগিয়ে আছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার সৎ আমার কর্মচারীদেরকে, সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছেন, আমার পাশে যারা বসে আছেন, আমার যিনি এমডি, আমার যিনি সিএফও, আমার যারা অন্যান্য সব দেখছেন, এদের সহায়তা না পেলে আজকে এই ব্যাংক যেখানে আছে এখানেও থাকতো না। এবং আমি ওনাদেরকে অ্যাবসলিউটলি, ওনারা জানেন, একটু পরে এমডি সাহেব বলবেন, আমরা সব কর্মচারীদেরকে ফ্রি করে দিয়েছি। আপনারা কোনো ডাইরেক্টর, কোনো চেয়ারম্যান, কোনো ব্যক্তি, বাইরের কোনো ব্যক্তি, তাদের কোনো কথা, কোনো হুকুম আপনারা ব্যাংকের স্বার্থের বিরুদ্ধে গেলে শুনবেন না। আপনারা তাদের কাছ থেকে নেবেন পরামর্শ এবং দিক নির্দেশনা। এবং আমরা আমরা সবাই এভাবে কাজ করছি। আমরা আমাদের ডাইরেক্টর সাহেবরা কি পান? একটা মিটিং করলে আমরা 9,000 টাকা পাই। আমরা কিন্তু আর কোনো ইনকাম নেই, কারো কোনো ইনকামের স্কোপও নেই। কিন্তু আমরা সবাই দেশটাকে ভালোবাসছি, আমানতদারীদের ভালোবাসছি। আমরা আল্লাহর তরফ থেকে আমাদের একটা সম্মানিত পজিশনে দেওয়া হয়েছে আপনাদের আপনাদের মুনাফা দেখার জন্য, আপনাদের ইনভেস্টমেন্ট দেখার জন্য। আমরা অত্যন্ত সততার সঙ্গে এটা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি আমাদের কথা শুনে আমরা আমরা আবার আসবো, 1 বছর অপেক্ষা করতে হবে না। তার আগেই আপনাদের জন্য অনেক সুখবর, অনেক লাভের খবর, অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক চেঞ্জ, সকল নিউজ মিডিয়া যারা আমাদের নির্দেশনা, মূল্যবান উপদেশ, পরামর্শ এবং সার্বিক সহায়তা করছেন। আপনারা আমাদের পাথেও। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগী আর্থিক প্রতিষ্ঠানসমূহ যারা আমাদেরকে আন্তরিক সহযোগিতা করছেন। আবার আমার ভালোবাসা আপনাদের জন্য, আমার অভিনন্দন। আমাদের শেয়ার হোল্ডারগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সহায় হন, আমাদের ব্যাংকের সহায় হন, আমাদের এই আমানতকারী, আমাদের শেয়ার হোল্ডার যারা আছেন, তাদের সবাই কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। ও আখিরু দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাল্লাহু আন্নু সাইয়্যিদানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যার।